ফুল ভাসিয়ে পাহাড়ে বৈশাখী উৎসব শুরু। 3 দিনের আয়োজনে থাকছে জলকেলি, নাচ গান সহ নানা আয়োজন। বর্ষবরণের প্রস্তুতিতে মুখর চট্টগ্রামের চারুকলা। রংতুলির আঁচড়ে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার অভয়াশ্রমে ইলিশ ধরার হিড়িক কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। 2 বছরের মধ্যে চঞ্চল হবে চট্টগ্রাম মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। বগুড়ায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় 3 জন আটক। পেটের ভেতর মিলল 2000 পিস ইয়াবা। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি ফারজানা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে পাহাড়ের 3 জেলায় পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে বরণ উৎসব শুরু হচ্ছে। তবে কাল থেকে মূলত নানা রং ছাড়তে শুরু করবে উৎসব। চলছে এখনো উৎসব উদযাপনের প্রস্তুতি। আজ ভোর থেকে শুরু হয়েছে ফুল বিজু বা ফুল ভাসানোর উৎসব। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বান্দরবানে পাহাড়ে 4 সম্প্রদায়ের মানুষেরা পুরাতন বছরের শেষের একদিন এবং নতুন বছরের প্রথম দিন থেকে বেশ কয়েকদিনের অনুষ্ঠান করে। এবার 6 দিনের আয়োজন হয়েছে। সাংগ্রাইং উৎসবে থাকছে সময়মতো প্রার্থনা, বৌদ্ধ মন্দিরে মন্দিরে ভান্তে সোহাং দান, 3 দিনের জলকেলি উৎসব, পিঠা তৈরি, বৌদ্ধমূর্তি স্নান, হাজারো প্রদীপ প্রজ্বলন ও বয়স্ক পূজা। এছাড়া সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর পর সারাদিন পাচন রান্না পরিবেশন করে বর্ষবরণ উদযাপন শুরু করেছে চাকমা সম্প্রদায়। আর রাতে রেইসা উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকবে ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যে আমাদের যে জাতিগত জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টেটিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য এবারে রেলিতে চেষ্টায় আসছি। আমরা খুবই এক্সাইটেড, একদম ভীষণ খুশি। সেটা হচ্ছে যে এবছর আমরা খুব ধুমধামভাবে সেটা পালন করতে পারবো। গত বছরে যেরকম মার্কেটিং করা হয়েছিল, এবছরে তার থেকে আরো বেশি মার্কেটিং করা হয়েছে। আমাদের পরিবার সদস্য সবাই দিয়ে মার্কেটিং করা হয়েছে। 13 তারিখে রেলির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। বান্দরবানের পুলিশ সুপার জানান, পাহাড়ের উৎসবটি যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন হতে পারে তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি এই ডিটি তারা করবে। খাগড়াছড়ির পাহাড়ে চাকমা সম্প্রদায় নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজুর মাধ্যমে বছরকে বিদায় দিলেও রোববার থেকে মূল আনুষ্ঠানিকতা চলবে অতিথি আপ্যায়ন। আপ্যায়নের মূল আকর্ষণ 32 প্রকার সবজির পাজন্তন। এদিকে রাঙামাটির কাপ্তায়ে চিতমরমে মারমা সম্প্রদায়ের চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। 13 এপ্রিল পাইন ছোয়াক দিয়ে শুরু হবে মারমাদের ঐতিহ্যবাহী এই উৎসব। 2 দিনের এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ। পরিবারগুলো ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। নারী পুরুষ একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাবে। 15 এপ্রিল রিয়াকাজা বা মৈত্রী পানি বর্ষণ হবে। চিতপটমের চিংরং মহাসাঙ্গা নিরিলংকুয়ে জল উৎসবের মধ্যে এই আমাদের প্রস্তুতি কাজ মোটামুটি প্রায় সম্পন্ন হয়েছে। সেখানে প্রথমত হবে বুদ্ধ স্নান, এরপরে হবে আমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাইয়ের ঐতিহ্যবাহী খেলাধুলা। শনিবার পিনন হাতি পরে কাপ্তায়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে ফুল বিশু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেছে তনচঙ্গা নারীরা। হাসান আহমেদ, 71। বছর ঘুরে আবারও এলো বৈশাখী, অর্থাৎ চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশুক আর তাঞ্চলাদের বিষ্ণু। পাহাড়ে নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসবে বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, পাহাড়ে আজ থেকে ফুল বিজু শুরু হয়েছে। বান্দরবানে কোথায় ফুল বিজু হলো আর কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে জেলায় আমাদের জানাবেন। যেমনটা বলেছেন, আজ থেকে আসলে বান্দরবানে যে বৈশাখী এবং সাংগ্রাইয়ের প্রোগ্রাম গুলো শুরু হয়েছে।
শুরু হয়েছে। আর সকাল ভোর 7টায় চাংমা এবং চমচমা সম্প্রদায়ের লোকজন বান্দরবানে যে একমাত্র সাঙ্গু নদী আছে, সাঙ্গু নদীতে সাঙ্গু নদী খেয়াঘাটে ফুল ভাসিয়ে ওদের বৈশাখীর যাত্রা শুরু করেছে। এই ফুল ভাসিয়ে সকাল 7টা থেকে এখন পর্যন্ত ওনারা সাঙ্গু নদীতে ফুল ভাসাচ্ছেন এবং এই ফুল ভাসিয়ে এখান থেকে যাওয়ার পর ওনারা ঘরে এই যে পাচন যে খাবার ঐতিহ্যবাহী যে খাবার রান্না করবেন, খাবার রান্না করার পর এরা বিভিন্ন ওদের পাড়া প্রতিবেশী এবং এগুলো করবেন। মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোতে যে বুদ্ধ গুরুগুলো রয়েছে, ধান্তরা রয়েছে, তাদেরকে পরিবেশন করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আর বান্দরবানে আসলে গত এখানে মারমা সম্প্রদায়ের জনসংখ্যা আসলে সবচেয়ে বেশি, যার কারণে মারমা যে সাংগ্রাই উৎসব নববর্ষের সেই উৎসবগুলো খুবই জাঁকজমপূর্ণ ভাবে এখানে পালন করা হয়। আর গত কয়েকটি বছর 4 দিন 3 দিন 5 দিন করলো, এবার 7 দিন ব্যাপী আসলে এই প্রোগ্রাম গুলো আয়োজন করা হয়েছে। বান্দরবান রাজবাড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠে আসলে প্রোগ্রাম শুরু হবে। গত আগামী 13ই এপ্রিল থেকে মারমা সম্প্রদায়ের যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, রেলির মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হবে। এবং এরপর 14ই এপ্রিল আপনার এখানে যে বুদ্ধমূর্তি ঐতিহ্যবাহী যে বুদ্ধমূর্তি স্ট্যান্ড, সেই বুদ্ধমূর্তি স্ট্যান্ড সাঙ্গু নদীর খেয়াঘাটে আসলে মারমা সম্প্রদায় আয়োজন করেছে, এখানে অনুষ্ঠিত হবে। এবং আগামী 16, 17 এবং 18 এই 3 দিন আসলে এখানে জলখিলি যে ঐতিহ্যবাহী যে জলখিলি উৎসব, যে জলখিলি উৎসবের জন্য এখানে পাহাড়ি, বাঙালি এবং দেশি বিদেশি পর্যটকদের পরিমাণ ভরপুর থাকে। এবং সেই যে জলখিলি উৎসব আগামী 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এখানে আসলে বিভিন্ন দেশের যেমন সাংস্কৃতিক উপদেষ্টা থেকে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা এবং এরা অংশ থাকবে বলে আমাদেরকে উৎসব কমিটি জানিয়েছে। ধন্যবাদ জহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বান্দরবান থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান। এবারে পাহাড়ের নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসব বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, পাহাড়ে আজ থেকে ফুলবিজু শুরু হয়েছে। খাগড়াছড়িতে কোথায় ফুলবিজু হলো আর কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে জেলায় আমাদের জানাবেন। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, আজ পাহাড়ে চাকমা সম্প্রদায়ের নদী থেকে ফুল দেওয়ার মাধ্যমে ফুল বিজু শুরু হয়েছে। এই ফুল বিজুর অর্থ হচ্ছে এই পুরাতন বছরে যে দুঃখ, গ্লানি, হাসি খুশি সবকিছু, মানে যে দুঃখ গ্লানিগুলো যাতে মুছে যায় এবং নতুন বছরটা যাতে সবাই সুন্দর ভালোভাবে কাটাতে পারে, সবার জন্য যেন মঙ্গল বয়ে আনে, সেই জন্য চাকমা আজকে ফুল বিজুর মধ্য দিয়ে পাহাড়ের বৈশাখী উৎসব শুরু। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায়, কমলছড়ি ঘাটে। এই মুহূর্তে আমি একটু আপনার মাধ্যমে দেখাতে চাই, এখানে যে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষ এখানে তারা নদীর তীরে ফুল দিয়ে উৎসব করতেছেন, উৎসব আনন্দ করতেছেন, নাচ গান করতেছেন। নাচ গানের মধ্য দিয়ে তারা আজকে সবার মঙ্গল কামনায় নদীর তীরে ফুল দিয়ে মঙ্গল কামনা করতেছেন এবং ফুল নদীর তীরে ফুল দিচ্ছেন। তার জন্য এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত প্রতি বছর বলা হয় ফুল পাসানো হয়, অর্থাৎ সেটা আসলে নদীতে ফুল পাসানো হয় না, মূলত হচ্ছে নদীর তীরে ফুল দেওয়া হয়, অর্থাৎ গোয়ামা বলা হয় যার উদ্দেশ্যে। আর আজকে চাকমা সম্প্রদায়ের, আগামীকাল ত্রিপুরা সম্প্রদায়ের হাই বসুর মাধ্যমে তাদের বৈশু শুরু হবে এবং পরবর্তী দিন এই মারমাদের সাংগ্রাইয়ের মাধ্যমে বৈশু শুরু হবে। চাকমাদের আজকে বৈশাখী বা বিজু শুরু হলেও মূলত এই উৎসবটা প্রায় 10-15 দিন পর্যন্ত থাকে। তো ফারজানা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদিও বা আজকের থেকে চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হয়েছে, এই উৎসবকে কেন্দ্র করে প্রায় 10-15 দিন আগের থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামীণ খেলাধুলা, ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে আনন্দ উৎসব করেছিলেন। এই ছিল আমার কাছে ফুল বিজু পাতা। ধন্যবাদ রূপায়ণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার। পাহাড়ের নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসবে বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন। উচিংসা, পাহাড়ে আজ থেকে ফুলবিজু শুরু হয়েছে। রাঙামাটিতে কোথায় ফুলবিজু হলো আর কি কি আয়োজন রয়েছে এই অনুষ্ঠানের ঘিরে আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে
বিজুর শুভেচ্ছা। মূলত হচ্ছে সকাল থেকে কিন্তু এখানকার পাহাড়ি বিশেষ কাপ্তাই হ্রদের মধ্যে হচ্ছে ফুল দেওয়া হয়েছে। মূলত আসলে ফুল বাছানো নয়, এটা হচ্ছে মা গঙ্গিমার উদ্দেশ্যে কিন্তু ফুল দেওয়া মূলত এটাই। কিন্তু বিশেষ করে এখানকার পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙামাটি জেলা কিন্তু বিভিন্ন কাপ্তাই হ্রদের কিন্তু ঝর্ণা, বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ি নারীরা কিন্তু ফুল দেওয়া শুরু করেছে সকাল থেকে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কাপ্তাই হ্রদের ক্যারি পার্ক। সেখানে কিন্তু হাজার মানুষের সমাগম হয়েছে, পুরুষ নারী। কিন্তু আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজ যেহেতু ফুল বিজু, আগামীকাল হচ্ছে মূল বিজু, এরপরে তো বৈজ্য পড়ছে, এরপর হচ্ছে 15 তারিখ হচ্ছে চিমরঙ্গে কিন্তু বাংলাদেশ সাংগ্রাই জলকিরি উৎসব রয়েছে। কিন্তু বিশেষ করে কেন্দ্রীয়ভাবে যে মারমা সংস্কৃতি সংস্থা থেকে যে কেন্দ্রীয়ভাবে জলকিরি উৎসব হয় সেটা হচ্ছে বাংলা হয়ে কিন্তু জলকিরি উৎসব হবে। মূলত এটাই, এই জলকেলির মাধ্যম দিয়ে কিন্তু এই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে কিন্তু বিজু উৎসব শেষ হবে বলে আমাদেরকে এমনকি জানিয়েছে এখানকার যারা দায়িত্ব রয়েছেন এবং আমাদেরকে সেটা বলা হয়েছে। এবং আজকে স্বাধীনভাবে কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ফুল বাসানোর পাশাপাশি কিন্তু একদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। সেই দিনব্যাপী কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এমনকি জানিয়েছেন এখানকার আয়োজক কমিটি। ধন্যবাদ উচিংসা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংসা রাখাইন। বাংলা নতুন বছর করা নাড়ছে দুয়ারে। রঙে রূপে আকর্ষণীয় আনুষ্ঠানিকতায় নববর্ষ বরণের পুরো প্রস্তুতি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। গ্রামীণ লোকায়ত সংস্কৃতির নানান অনুষঙ্গ, প্রাণীর মুখোশ আকৃতি বানাতে এখন ব্যস্ত শিক্ষার্থী ও কর্মচারীরা। সেই উৎসব মুখর প্রস্তুতির গল্প নিয়ে জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কাঠ বাঁশবেত দিয়ে তৈরি হয়েছে বড় বড় মাছ, টাট্টু ঘোড়া, মোরগের আকৃতি। কেউ সেগুলো কাগজে মুড়ে দিচ্ছে। চারুকলা ইনস্টিটিউটে সহকর্মীদের একে অপরের সহায়তায় একটু একটু জীবন্ত হচ্ছে বর্ষবরণ শোভাযাত্রার অবকাঠামো। অন্য পাশে শিক্ষার্থীদের হাতে মূর্ত হচ্ছে রং বেরঙের মুখোশ। এখন যেটা করছি সেটা বাঘের মুখোশ, আমরা কালার দিয়ে পেপারে কাজ করছি। বিভিন্ন রং ব্যবহার করা হচ্ছে, যে যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইনটা করছে। বাংলার যেই লোকজ ফর্মগুলো, মানে প্রাণী অ্যানিমালস যেগুলো, ওগুলো নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষ করে বাঘ, মহিষ, তারপর হচ্ছে এই যে ইলিশ মাছ। কেউ ব্যস্ত সরাচিত্রে। মাটির সরায় অনায়াসে শিল্পীরা ফুটিয়ে তুলছেন লতাপাতা সহ নানান মোটিভ। গ্যালারির কক্ষেও সাজিয়ে রাখা হয়েছে রং করা মুখোশ, হাত পাখা, সরাসহ নানান গ্রামীণ উপকরণ। নন্দন তত্ত্বের ছোঁয়া লেগেছে চারুকলার আশপাশের দেয়ালগুলোতেও। আমাদের চিন্তা ভাবনাটা থাকে যাতে আমাদের সংস্কৃতিগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা মোটামুটি কাটাকুটি সব শেষ হয়ে গেছে, আর আমরা এখন মানে রং করছি আপাতত। মুখোশ তৈরি করছি, যেগুলো আর্ট পেপারে আগে থেকে ড্রয়িং করা ছিল, এখন আমি কাটছি আর কি বসে বসে। আয়োজকরা বলছেন বছরের প্রথম দিনের সকালে শোভাযাত্রা হবে, পাশাপাশি বিকেলে আয়োজন করা হবে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ডামিগুলো নিয়ে, এই মাছগুলো নিয়ে আমরা আমাদের শোভাযাত্রাটা করব। ব্যাক করে এসে দুপুরে পরে আমাদের এখানে কালচারাল অনুষ্ঠানটা হবে। 2006 সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক শিক্ষার্থীরা শুরু করেন বর্ষবরণের আয়োজন। এরপর থেকে ধারাবাহিকভাবে চলছে আয়োজন পরম্পরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নববর্ষ বরণের আয়োজনে কতজন অংশ নিচ্ছেন এবং এবারের বিশেষ আকর্ষণ কি থাকছে আমাদের জানাবেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এটি চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এবছর চারুকলা শিক্ষার্থীরাই মূল উদ্যোক্তা এবং এর সাথে সাধারণ মানুষ, নগরবাসী সবাই অংশগ্রহণ করবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এখন ধারাবাহিকভাবে এটি পালন করলেও মূলত চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাই এটি প্রথম চালু করেছিলেন, তো সেটি ধারাবাহিকভাবে চলে আসছে। এবছরও নানান এখানে আকৃতি এবং নানান বর্ণের পশু পাখির আকৃতি, এগুলো আমরা বাইরে দেখতে পাচ্ছি। যেমন এখানে মোরগ তৈরি করা হয়েছে, ইলিশ মাছ, তারপর মাছ, কাঠটুকরা, সেগুলো ভেতরে রক্ষিত আছে। এই যে সামনে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি দেখা যাচ্ছে, তার ভেতরের কক্ষে সেগুলো রক্ষিত রয়েছে।
এগুলো নিয়ে মিছিল সহকারে শোভাযাত্রা, নববর্ষের শোভাযাত্রা এই চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হবে। পরবর্তীতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার এখানে এসে শেষ হবে। আর এই উপলক্ষে এখানে চারুকলার আশপাশেও বিভিন্ন মোটিফে সজ্জিত করা হয়েছে, বিভিন্ন দেয়াল চিত্রগুলো করা হয়েছে। ভেতরেও অনেক রকম মুখোশ, হাত পাখা এবং গ্রামীণ এবং লোকজ নানান অনুষঙ্গ যেগুলা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে সেগুলোকে নিয়েই এই পুরো র্যালিটা হবে বা আনন্দ শোভাযাত্রা সেটি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে টাকটু ঘোড়ার যে প্রতিকৃতি রয়েছে, এখানে ইলিশ মাছ এবং অন্যান্য মাছের প্রতিকৃতি এখানে দেখা যাচ্ছে। এবং চারুকলার এখনো যেহেতু এখনো সকাল, এখনো সবাই আসেনি, আসার পর হয়তো এই কাজটি আরো পূর্ণোদ্যমে শুরু হবে। কাজ প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি। তো সেই রঙের কাজ হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে, আজকে কালকের মধ্যে। এবং এর ভেতরেও আমরা দেখতে পাচ্ছি রঙের যে তাদের কাজের যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো এখানে আছে। তো মূলত এবার রঙিন ভাবেই উৎসবটি করতে চাইছেন এখানকার শিক্ষার্থীরা। যদিও প্রতি বছর চারুকলার শেষ বর্ষের শিক্ষার্থীরাই মূল উদ্যোক্তা থাকেন, এবছরও শেষ বছরের যারা শিক্ষার্থী রয়েছেন তারাই মূল উদ্যোক্তা। তারপরে চারুকলার সব শিক্ষার্থী তো থাকবেনই, শিক্ষক সহ কর্মচারী এবং অন্যান্য সাধারণ নগরবাসীরাও এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরেও সাংস্কৃতিক আয়োজন থাকবে বিকেল থেকে সারা দিনভর। সেই সাংস্কৃতিক আয়োজনে বাউল এবং লোকজ ধারার নানান সাংস্কৃতিক যে আমাদের বিভিন্ন গানগুলো রয়েছে, লোকজ ফোক গানগুলো, সেগুলো সেখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হবে। তো এটি ছিল চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে যে নববর্ষের আনন্দ শোভাযাত্রার যে সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। পহেলা বৈশাখ ঘিরে ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছে ভোলার জেলেরা। এতে করে ভেস্তে যাচ্ছে অভয়াশ্রম কর্মসূচি। বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে দামও কয়েক গুণ বেশি। তবে প্রশাসন বলছে জাটকা রক্ষায় নদীতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। নববর্ষকে কেন্দ্র করে তা জোরদার করা হবে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। জাটকা রক্ষায় গত পহেলা মার্চ থেকে ভোলার মেঘনা তেতুলিয়ার 190 কিলোমিটার এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এলাকার লোকজনের অভিযোগ, বাড়তি লাভের আশায় অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলছে মাছ ধরা। পয়লা বৈশাখ আসতেছে, একটু দাম ভালো, তাই আমরা নদীতে মাছ ধরতে যাইতেছি। ইলিশ মাছ যাই আমরা 2-4টা পাই, নদীতে আইলে বেশি দাম কত ভালো, এই কারণে নদীতে যাই। পয়লা বৈশাখের যাই, মাছের দাম একটু বেশি, পয়লা বৈশাখ তো সামনে, এই জন্য যাই। এই ইলিশ মাছ টেনে মাছ 2-1টা পাই। নৌকা থেকে মাছ নিয়ে ঘাটগুলোতে জেলেরা হাক ডাক দিয়ে আড়তদার আর পাইকারের কাছে মাছ বিক্রি করছেন। হালি প্রতি বিক্রি হচ্ছে 9,000 থেকে 10,000 টাকায়। এছাড়া 7 থেকে 800 গ্রামের ইলিশের হালি বিক্রি হচ্ছে 6 থেকে 7,500 টাকায়। ঢাকার বাজার বেশি, ভালো বাজার, ইলিশের দাম বেশি, এই গতিকে মাছ ফাটিয়া ছাড়ে না। এখন বর্তমানে বড় মাছটার কেজি, ওর যে মাছটা, এই মাছটা আমরা 2200 টাকা কেজি। ইলিশের খুব আকাল, এই জন্য দামটা একটু বেশি, মাছ কম, আরেকদিকে পয়লা বৈশাখ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, পহেলা বৈশাখের কারণে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইলিশ আহরণ, মজুদ, পরিবহন এই সময়টা যাতে কেউ না করে, এটার জন্য আমরা একটু কঠোরভাবে আমরা অবস্থান নেব এবং পাশাপাশি আমরা মানুষকে অনুৎসাহিত করব এবং আমরা মাইকিংও করব যাতে আমরা এই পান্তা ইলিশ থেকে সরে আসতে পারি। ভোলার মেঘনা ও তেতুলিয়া থেকে দেশের চাহিদার প্রায় 33 ভাগই ইলিশ ধরা হয়। আব্দুল মামুন, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা গেছে কি? ঘাটে যাতে কেউ ইলিশ বিক্রি করতে না পারে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। ফারজানা, আপনি জানেন যে পয়লা বৈশাখী কেন্দ্র করে কিন্তু ভোলার বিভিন্ন ঘাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ইলিশ অন্যান্য যেসব মাছ রয়েছে সেই সব মাছগুলো কিন্তু বেচা বিক্রি চলছে। আমি রয়েছে এখানে যে একটি ঘাটে, সেই ঘাটটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে মাছ বেচা বিক্রি করলেও কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কমে
জেলেরা কিন্তু কম আসছে, তবে সকাল থেকে কিন্তু প্রচুর মাছ বেচা বিক্রি হয়েছে। তো এখানে আমরা এখন পর্যন্ত তবে আমরা জানি যে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন তাদের যে মৎস্য বিভাগের যে নৌবাহিনী, নৌ পুলিশ এবং কোস্টগার্ড সহ অন্যান্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে নদীতে নেমে জেলেদেরকে এই মাছ না ধরে সেই ব্যাপারে তাদেরকে বলা সত্ত্বেও কিন্তু জেলেরা কিন্তু পয়লা বৈশাখে কিন্তু প্রত্যেকটা করেই কিন্তু পয়লা বৈশাখে কেন্দ্র করেই কিন্তু জেলেরা কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ ধরতেছে। তবে জেলেরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা নদীতে গেলেও কাঙ্ক্ষিত যে কম পাচ্ছে, তবে দাম কিন্তু খুব ভালো পাচ্ছেন। বিশেষ করে যে আপনি জানেন যে এখন পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু যে বড় যে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ মাছগুলা আপনার এখানে প্রায় এক হালি ইলিশ মাছ 10,000 টাকা থেকে 12,000 টাকা দামে বিক্রি হচ্ছে, এবং 600 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে সেগুলা 6 থেকে 7,000 8,000 টাকা বিক্রি হচ্ছে। তবে এছাড়াও কিন্তু এই ইলিশ ধরাকে কেন্দ্র করে এখন জানেন যে ভোলাতে প্রায় 100-র উপরে ঘাট রয়েছে, সেসব ঘাটগুলোতে কিন্তু বেচা বিক্রি চলছে। প্রশাসনের এখন কিন্তু কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাইনি। ধন্যবাদ কামরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোলা থেকে ইলিশ শিকারের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম। ঈদের আমেজ কাটতে না কাটতেই নিত্যপণ্যের বাজারের দাম তরতর করে বাড়ছে। এই সময় ইলিশ ধরা নিষিদ্ধ। বাজারে মজুত করা যে ইলিশ বিক্রি হচ্ছে এর দামও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। দাম বেড়েছে সবজিরও। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় দাম বাড়তে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের পর থেকে চট্টগ্রামের সবজির দাম বাড়ছেই। পহেলা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তির পাচন রান্নায় সবজির চাহিদা থাকায় বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। কাকরোল 160, বরবটি 100, ঝিঙ্গা 120, পটল 100 টাকায় বিক্রি হচ্ছে। চলছে ইলিশ ধরার নিষিদ্ধ সময়। এ সময় বাজারে বিক্রি হয় মজুত করা ইলিশ, যে কারণে দাম একটু বেশি থাকে। আর পহেলা বৈশাখ সামনে আসায় সেই দাম এক লাফে বেড়েছে কেজিতে 200 থেকে 300 টাকা। অন্যান্য মাছের দামও কেজিতে বাড়তি 50 থেকে 100 টাকা। ইলিশ মাছ চলতেছে 1300 টাকা, আর বড় সাইজটা 1500-1600 টাকা। রূপচাঁদা আগে বেচতাম আমরা 700-800, এখন রূপচাঁদা চলতেছে 1000। পহেলা বৈশাখকে সামনে রেখে মানিকগঞ্জে বেড়েছে ইলিশের চাহিদা। বাজার ঘুরে দেখা গেছে যে ইলিশ 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছিল, দাম বেড়ে সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এছাড়া মাঝারি সাইজের 900 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকায়। পয়লা বৈশাখের আগে আর কি, তখন একটু দাম একটু ভালো কম ছিল। মাঝারি সাইজ এটা ছিল 900, এটা উনি 800 টাকা চাচ্ছে, আর বড়টা তো 1000-এর উপরে আছে। বৈশাখী থেকে এবার বৈশাখী ইলিশ আমদানি হচ্ছে, দাম স্বাভাবিকভাবে ঠিকই আছে। বরিশালে আলু ও মিষ্টি কুমড়া ছাড়া অন্যান্য সবজির দাম বেড়েছে। ইলিশের আড়তে কোনো ইলিশই দেখা যায়নি। বরিশালের বাজারে বেড়েছে চালের দাম। পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ আগে ছিল 30-32 টাকা, পাইকারি 37-38। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে মহানগরের বিভিন্ন কাঁচা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা, বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। অন্যান্য সবজির মধ্যে পটল 80 টাকা, বেগুন 70 টাকা, করলা 60 ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। আগের তুলনায় একটু বাড়তি, আর সবজিটা আগের মতোই দাম বাড়তি দিকে আছে। ঈদের পরে ফরিদপুরের হাট বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে করলা, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়। বেশিরভাগ বাজারে গেল সপ্তাহের তুলনায় 20 টাকা কমে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 190 টাকায়। তবে দেশি মুরগি আগের বাড়তি দাম 630 থেকে 640 টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। হাসিবা আলী বর্ণা, 71। 2 লাখ মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আগামী 2 বছরের মধ্যে দেশের বৃহত্তম ইকোনমিক জোন প্রতিষ্ঠা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। এরই মধ্যে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের 1,500 একর ভূমি শিল্প স্থাপনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। পাশাপাশি এই অর্থনৈতিক অঞ্চলের নির্দিষ্ট জোনে আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার আসার কথাও জানায় কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই
ও ফেনীর সোনাগাজী উপজেলার ৩৩,৮০০ একর ভূমিতে গড়ে উঠছে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক অঞ্চল। একসময় সাগরে ডুবে থাকা এই অঞ্চল ঘিরে স্বপ্ন বুনন হচ্ছে বিলিয়ন ডলার বিনিয়োগের। প্রথম পর্যায়ে ১৭,০০০ একর জমিতে চলছে মূল কর্মকাণ্ড। এরই মধ্যে এর ১,০৩৮ একর জমি দেশি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা। এছাড়াও ভূমি বরাদ্দ পেয়েছে নানান দেশি বিদেশি প্রতিষ্ঠানও। এখানে কারখানা নির্মাণের পর উৎপাদনে গেছে ১৪টি প্রতিষ্ঠান, নির্মাণাধীন আছে আরও ২৮টি প্রতিষ্ঠান। Actually, this place is, one-stop station service. So for all of our industry, when we visit this place and invest over here, the Bebezan, easy officer will help us from the beginning to the end. So this is a very nice place. হাউজিং হবে, লেবার তৈরি করা হবে, প্রপার ফ্যাসিলিটিস ইউটিলিটিসগুলো দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে সেই সাপোর্টগুলো সরকার অন টাইম দিতে পারবে এবং আমরা যারা এখানে বিনিয়োগ করেছি এই বিনিয়োগটা সুরক্ষিত হবে। বিনিয়োগকারীদের আগ্রহী করতে আগামী ২ বছরের মধ্যে এই ইকোনমিক জোনের ১,৫০০ একর ভূমির কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। এখানে কাজ পাবে প্রায় ২ লাখ মানুষ। ২ বছরে যদি এই কার্যক্রমগুলো শেষ হয়, পর্যায়ক্রমে আগামীতে এখানে প্রায় ২ লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সুযোগ সৃষ্টি হবে, যেটা এই সরকার খুব গুরুত্ব দিয়ে করছে। এছাড়া কর্তৃপক্ষ জানায় ৫০০ একর জমি উন্নয়নে আন্তর্জাতিক মাস্টার ডেভেলপারও আসবে। 2A এবং 2B এই যে দুটো জোন আমরা বলেছি, এই দুটো জোনে আমাদের ১৫০০ একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার সুশাসন নিশ্চিতেও গুরুত্ব দিচ্ছে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। সংস্কারের যে অনেকগুলো প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো যদি কিছু বাস্তবায়ন করা যায় তাহলে ব্যবসার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। ইত্যাদি নানা কারণে আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এবং তারা তাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগ করবেন। আর মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অন্তত ১৫ লাখ মানুষ কাজ পাবে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। গত ১৫ বছরে পাচার হওয়া টাকা আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে জব্দ করাই সরকারের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে গণমাধ্যমের সাথে মতবিনিময়ের সময়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শুধু চট্টগ্রামের একটি বড় গ্রুপ ১০০ কোটি টাকা পাচার করেছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী ২৫০ থেকে ৩০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ সময় সম্পদ ফিরিয়ে আনা হবে। সেই জন্য বিদেশে সম্পদ অনুসন্ধানকারী সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে সরকার। তবে সম্পদ আনার কাজ বেশ জটিল, সেক্ষেত্রে ১ বছরও সময় লাগতে পারে। বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রচেষ্টাও করা হচ্ছে। তো আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৬ মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, that will be our initial achievement. দেশে যদি রাজনৈতিক সরকার না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে, তাহলে বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বড় হিজুলি মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই, তবে বিএনপি চায় না একটি দেশ দীর্ঘদিন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া পরিচালিত হোক। এর আগে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বড় হিজুলি মাদ্রাসা মাঠে লাল তিল বীজের হাইব্রিড পেঁয়াজ প্রদর্শন ও মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় কয়েকশত কৃষক উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকেরা পেঁয়াজের মালা ও লাল তিল বীজের হাইব্রিড পেঁয়াজের তোড়া তুলে দেন প্রধান অতিথির হাতে। জনাব আব্দুল আওয়াল মিন্টু স্যার। কৃষকের উৎপাদিত পণ্য ক্রয়ে মহাজনরা বৈষম্য করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। শুক্রবার বিকেলে লালমনিরহাট সাপটিবাড়ি হাই স্কুল মাঠে কৃষক বাঁচাও সমাবেশে কথা বলেন তিনি। নির্বাচন বিষয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টার এক এক ধরনের ভেলকিবাজি কথায় বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনী রোডম্যাপ চায়। সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশের মানুষ 17 বছর ধরে আন্দোলন করছে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অল্প সংস্কার করে জাতিকে যেন একটি সুষ্ঠু নির্বাচন দেয়, এটাই বিএনপি চায়। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন সৃষ্টি না হয়। মাদারীপুরের শিবচরে 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহিদ শিকদার নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আরও 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে শুক্রবার সকালে জাহিদ শিকদার শিবচরে আসেন। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। শিবচর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাঁশকান্দি ইউনিয়নের সম্ভুক ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির 2টি মোটরসাইকেলের সঙ্গে জাহিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। এই ঘটনায় আরও 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফরিদ নামে 50 বছর বয়সী একজন ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এলাকার লোকজন জানান, কাঞ্চরপুর গ্রামের মিলন মোল্লা ও আফতাব মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং থানায় উভয় পক্ষের বিরুদ্ধে মামলা রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটি চাপা অবস্থায় 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এরই মধ্যে সন্দেহজনক মনে হয় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিব আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি পুকুরের পাড়ে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 4 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। লামিয়া গার্মেন্টসে কাজ করতেন। বড় বোন স্বপ্না ছিলেন মানসিক ভারসাম্যহীন। তারা থাকতেন একটি ভাড়া বাসায়। আজকে সকালবেলা ওইখানে পুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখে পরে থানায় ইনফর্ম করছে। পরে আইসা এখানে লাশ পেয়েছে। খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশাভানি করে। ওরে ইয়ার দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। অনেকদিন থাকি আইসে, এখন কইছে ওরা জায়গা দিব না, ওর লগে সংসারও করবো না। ওর স্ত্রী বলছে আর কি, বেড়া গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশার টাকা না মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খায়। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। এই জামাই অত্যাচার করতো, বেশি গণগণ অত্যাচার করতো। এই জন্য জামাই অত্যাচার করতো দেখে জামাইয়ের মায় জামাই ঈদের আগে জেলও দিছিল। নিহত 2 বোনের বড় খালা শিরিন বেগম জানান, গত 4 দিন ধরে তারা নিখোঁজ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। তিনি আরো জানান, আটক লামিয়ার স্বামী মাদকাসক্ত ছিল। যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে, তো এটা আমি এখনো কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা আশেপাশের থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করত। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কাজ করছে। ফারদিন নীরব, 71। বগুড়ায় অভিনব কায়দায় পাচার করা হচ্ছে ইয়াবাসহ বিভিন্ন মাদক। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতেই প্রকাশ্যে মাদক বহন না করে পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। শহরের ভবের বাজার ও চকসূত্রাপুর এলাকা থেকে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে বগুড়ার গোয়েন্দা পুলিশের। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। টেকনাফ থেকে পাকস্থলিতে করে ইয়াবার চালান নিয়ে আসছে বগুড়া শহরে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। 40 ঊর্ধ্ব এই ব্যক্তির পেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বের হতে থাকে শত শত পিস ইয়াবা। গ্রেফতার আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকিয়ে কষ্টেপে পেঁচিয়ে কলার সঙ্গে মিশিয়ে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি।
প্রতি পোটলায় ইয়াবা 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলিতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা মজুরি পাওয়ার কথা ছিল। গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়ায় দিল, যায় আমি কলা দিয়ে খাওয়া দেয় চলে আসার পরে সারেরা আটক করছে। কত টাকা দেওয়ার কথা ছিল? 20,000। পুলিশ জানায় কক্সবাজার থেকে রংপুরগামী বাসে চড়ে আলম পাকস্থলিতে ইয়াবা নিয়ে বগুড়া শহরের ভবের বাজার এলাকায় এসে নামেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে আলম সহ আপেল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে চকসূত্রপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আপেলের স্ত্রী স্মৃতি বেগমকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আলম প্রথমে অস্বীকার করলেও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলিতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। ডাক্তারের সহায়তায় ওখানে আমরা তার পায়ুপথ দিয়ে প্রাথমিকভাবে আমরা 13 পুটলায়, প্রতিটি পুটলায় 50 পিস করে 700 পিস ইয়াবা আমরা বের করতে সক্ষম হই। এখনও ডাক্তার চেষ্টা করছেন, বাকি তার পেটে যে ইয়াবা আছে এগুলো বের করার এখনো চেষ্টা অব্যাহত আছে। মূল ব্যবসায় হচ্ছে মতিন সরকার ফ্যামিলি যে পরিবার, তারা যে আপেল তার বড় ভাইয়ের মেয়ের জামাই, আর সে হচ্ছে যে তার সাথে সহযোগিতা হিসেবে এগুলো বেয়ারার হিসেবে নিয়ে আসছিল। এটা আমরা প্রাথমিকভাবে এতক্ষণ জানতে পারছি। পুলিশ আরও জানায়, জুলাই আগস্ট অভ্যুত্থানে একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিনের অর্থায়নে এই কারবার চলছে। SM আবু সাইদ, 71, বগুড়া। ইসরায়েলি পণ্য বিক্রি ও বর্জনের ডাক দিয়ে ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ হয়েছে। এই গণহত্যা বন্ধে জাতিসংঘের নীরবতার নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম মুয়াজ্জেম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। ইসরায়েলি পণ্য বিক্রি ও বর্জনের ডাক দিয়ে ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকালে জেলা শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেছে 21শে পরিষদ। এ সময় গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের নীরবতার কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তারা। এদিকে জামালপুরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জেলার সদর উপজেলার শরীফপুর বাজারে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। একই দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। জেলায় ইমাম পরিষদের ডাকে জুমার নামাজের পর ঝাউতলায় জড়ো হয়ে তীব্র ক্ষোভ জানান তারা। ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করেছেন নীলফামারীর শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাসান আহমেদ, 71। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে মধ্যরাতে আগুনে 60টি বসতঘর ও একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত 12:30টার দিকে গ্রামের পুরপাড়ার এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য হিমেল খান জানান, রাত 12:30টার দিকে গ্রামের জহির মিয়ার রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশের কয়েকটি ঘর ও একটি মুদির দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার আসামি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালাতো বোনের মেয়েকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে হত্যা করে নাজিম। পরে মেয়ের নানা নানিকেও কুপিয়ে জখম করে সে। এই ঘটনার পর নাজিম কক্সবাজারের রামুতে পালিয়ে যায়। গ্রেপ্তার নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার চর খাগড়িয়া এলাকার বাসিন্দা। অনুমান করা যাচ্ছে যে হয়তো ধর্ষণ চেষ্টার কারণেই হয়তো সে রাজি হননি বা এই ধরনের কোনো একটা বিষয় থাকতে পারে। সে প্রেক্ষিতে তিনি এবং তার যে খালাখালু রুমের মধ্যে ছিলেন তারা দেখে ফেলতে পারেন বা এই ভয়ে সে হয়তো তাকে হত্যা করতে পারেন।
চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে সিডিএ, চসিক, ওয়াসা সহ সব সেবা সংস্থা একসাথে কাজ করতে হবে বলে জানান সড়ক পরিবহন, সেতু, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। শুক্রবার সন্ধ্যায় সিআরবিতে রেলওয়ে কার্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম নগরীকে অপরিকল্পিতভাবে গড়ে তুলতে এখানকার নগর পিতারা দায়ী। পরে জলাবদ্ধতার জন্য চলমান প্রকল্পগুলো পরিচ্ছন্ন রাখতে 20,000 বিন দেওয়ার কথাও জানান তিনি। আরও বলেন, এরপরেও যদি খাল নালায় ময়লা ফেলে তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, এই সড়কটি প্রশস্ত করার কাজ চলছে, তবে পুরোপুরি কাজ শেষ হতে আরও কয়েক বছর সময় লাগবে। এ সময় মেয়র ডাক্তার শাহাদাত সড়ককে নিরাপদ ও 6 লেনে উন্নীত করতে উপদেষ্টারা সহযোগিতা চান। জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয় করবেন, একটা কি বলে মত বিনিময় সভা করবেন। এটাই তো বলো তোমরা, মত বিনিময় সভা করবেন এলাকায় এলাকায়, যাতে এই ময়লা ফেলা দিয়ে। আর এরপরেও কিন্তু আমরা যেটা বললাম, এরপরেও যারা এটা করবেন না, ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে তারপর মত বিনিময় সভায় উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন, তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিহত আলমগীর বাদশার ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় নিহত আলমগীর বাদশার বাড়িতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, তারেক রহমানের নির্দেশনায় আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে নির্যাতিতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তারা। আইনের মাধ্যমে নির্যাতিতদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি। 2018 সালে তরুণ দলের সভাপতি আলমগীর বাদশাকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্বে র্যাবের মাধ্যমে ক্রসফায়ারে হত্যা করা হয়। নোয়াখালী সোনাইমুড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় 6 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং 40 জন চক্ষু রোগীকে ছানি অপারেশন ও বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা সেবা দেন। এর মধ্যে মেডিসিন, কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রো এন্ট্রোলজি, জেনারেল সার্জন, চক্ষু, ডায়াবেটিস, মনোরোগ, প্লাস্টিক সার্জন, অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টারে আয়োজনে এই সেবা দেওয়া হয়। সিরাজগঞ্জে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ফিতা কেটে উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। মাসব্যাপী এই মেলায় মিল্ক ভিটা সহ অংশ নিচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারসির 50টি স্টল। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।